তাদের মাঝে এত আন্ডারস্ট্যান্ডিং বলার বাইরে। ভাইয়া আজমান ভাইয়া 2 বছরের বড়। আজমান ভাইয়া তাকে দেখলে কেমন জানি লজ্জা লজ্জা ভঙ্গিতে কথা বলে। ব্যাপারটা হাস্যকর। মা বাবা তো আমাকে মনের মাধুরী মিশিয়ে চুমু খালো, এখন সেহেরি খাওয়ার জায়গা অনেক পেটে। আমি ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছে। নামাজ পড়ি উনি বলে ওঠে ছাদে যাবে। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এই অবস্থায় উনি ছাদে যাবে। আরে বাবু যান না, আমারে নিয়ে কেন টানাটানি করে? সিঁড়ির দিকে তাকাতেই কষ্ট লাগছে। ইস, এটা বেয়ে বেয়ে উঠতে হবে এখন, কি যে কষ্ট। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে একটা সিঁড়িতে পা দিয়ে রাখতে যাব, হঠাৎ আমি উপরে ভাসতে শুরু করলাম। আমি তো ভয়ে চোখ বুক একদম বুজে নিয়েছি। উনি কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আমি থাকতে তোমার কিসের এত কষ্ট আয়ু? আমি না হয় তোমার হয়ে সব পাড়ি দেব, তুমি শুধু পাশে থেকো এভাবে। আমি শটাং করে চোখ জোড়া খুলে তাকিয়ে অবাক হয়ে দেখছি উনি হালকা হাসছে আর মাথা সরু করে সিঁড়ি দিয়ে উঠছে। উনি আবারও বলে ওঠে, গলাটা জড়িয়ে ধরলে কি ভয়ঙ্কর কিছু হবে? আমি আবারও নিজের হাত দিয়ে ওনার গলা জড়িয়ে ধরেছি। ওনাকে ইদানিং খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয় উনি। ওনার এই খোঁচা খোঁচা দাড়ি, টকটকে লাল ঠোঁট, সরু নাক আর অদ্ভুত মায়ার চোখ। ইস, কি সুন্দর এই ছেলে। সাদা পাঞ্জাবিতে তাকে ভয়াবহ টাইপের সুন্দর লাগে, যাকে বলে চোখ ধাঁধানো। সে হাঁটছে তবে ধীর গতিতে। তাকে দেখে মনে হয় এই একটা সিঁড়ি সে 2 ঘন্টা লাগাচ্ছে উঠতে। আশ্চর্য, এত ধীরে ওঠার কি আছে? তার হৃৎপিণ্ড প্রচণ্ড দ্রুত ধকধক করছে। আমি গভীরভাবে তা শুনছি, আমারটাও করছে। এটা কি সেও শুনছে? জানি না। আমি তো মুগ্ধতার সাথে শুনছি। কিছু জিনিস অনেকের কাছে সাধারণ মনে হলেও কারো কারো কাছে তা অসাধারণ। কথাটা ব্যাপকভাবে আমাকে ভাবাচ্ছে, নিজের বেলায় হচ্ছে তাই। আজমান ভাইয়া ছাদের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর আমি রেলিং ধরে আকাশ দেখছি। আকাশটা এখন অন্ধকারে ঢাকা। সূর্য মামা নিজের আলো এখনো পৃথিবীতে ফেলেনি, হয়তো তৈরি হচ্ছে, এখনই ফেলবে ফেলবে ভাব। পাখির কিচকিচ শব্দে মনে হচ্ছে গান বাজছে। পাখিরা উড়ো চিঠির মতো উড়ছে। কৃষ্ণচূড়া গাছে পাখিরা আনাগোনা করছে। এক মনোমুগ্ধকর প্রকৃতির আলাপ আলোচনা চলছে। হালকা শীতল হাওয়া নিজের শীতলতা দিয়ে শরীরকে ঘায়েল করছে। চারপাশে ফুলের ঘ্রাণে ছড়াছড়ি। তোমার ছাদে তো সাদা গোলাপের মহল করে তুলেছো দেখছে। উনি আমার দিকে তাকিয়ে আছে। আগে কিন্তু এমন অদ্ভুত কাণ্ড তিনি করতো না, কিন্তু এখন উনি এত কি দেখে আমার মাঝে। দেওয়ালের সাথে ঘেঁষে বুকে হাত গুজে আছে, দৃষ্টি তার আমাকে ঘিরে। পাঞ্জাবির হাতাটা ভাঁজ করা, ধপধপে সাদা হাতে কালো কালো পশমগুলো খুব মানিয়েছে। ছেলেটা এত সুন্দর কেন কে জানে। একটু ছুঁয়ে দিলে কেমন হয়? ভয়ঙ্কর কিছু হবে কি? আকাশও কিন্তু সুন্দর, তাকেও তো ছোঁয়া যায় না। কিন্তু তাকে নিয়ে কত লেখালেখি, কত বলা বলি। আমি নয় ওনাকে নিয়ে একটু ভাবাভাবি করি, ক্ষতি কি? চলো, তোমাকে আজ দারুণ একটা সিক্রেটস বলি। তোমার আব্বু আম্মু আর বাবা মা প্রেম করে বিয়ে করেছে জানো? এই ছেলে কি পাগল হলো নাকি? কে আজগবি কথা বলছে? মাথা ঠিক আছে তো? আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমি নিশ্চিত উনি মজা করে বলছে। আব্বু আম্মু তো আমাকে বা ভাইয়াকে কাউকে প্রেম করতে কাট কাট নিষেধ করে দিয়েছে, সেই বাচ্চা আমলে। তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার, আম্মু প্রতি ভ্যালেন্টাইন ডেতে আমাকে আর ভাইয়াকে গিফট দেয়। শর্ত একটাই, কোনো মেয়ে বা ছেলের কাছ থেকে গিফট নিতে পারবে না। তার এই শর্ত পূরণ করতে গিয়ে আমি আর ভাইয়া হাজারো গিফট বলে দিয়েছি। তারা কি করে এমন ভয়াবহ কাজ করতে পারে? এটা অসম্ভব, হতেই পারে না। উনি ফাউল কেন বকছে কে জানে। আমার এমন বিস্মিত চাহনি দেখে উনি বলে ওঠে, বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা, কিন্তু কিছুই করার নেই। তারা সত্যিই অসাধারণ কাজটা করেছে। আরও একটা ইন্টারেস্টিং কথা আছে, শুনবে? আমি জবাব দিলাম না, শুধু তাকিয়েছিলাম। উনি নিজে থেকে আবারও বলে ওঠে, আঙ্কেল আর আন্টি কিন্তু ফুফাতো মামাতো ভাই বোন। ডেঞ্জারাস না? হুম। আর আমার বাবাই আর আঙ্কেল বাচ্চাকালের বন্ধু, দুজনেই প্রেম করেছে 2 বান্ধবীর সাথে। বুঝলে কি ডেয়ারিং ব্যাপার? আমি তো আগে জানতাম না ওনারা এমন কিছু করেছে। তাই তো বলি, এত তাড়াতাড়ি কিভাবে আমার প্রথম দেখায় এক চিলতে ভালোবাসা তার সাদরে মেনে নিয়েছে। তার উপর আরও ডেঞ্জারাস কাজ করেছে। জানি শুনলে বিশ্বাস করবে না, আমিও করতে পারিনি। কিন্তু সত্য এটাই যে তারা পালিয়ে বিয়ে করেছে। তোমার নানা যার প্রচণ্ড টেরা পার্সোনালিটির লোক, আঙ্কেলকে উনি মেয়ে নিল না। আন্টিকে তারই আর এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছে। উপায় না পেয়ে তাদের সাথে সাথে আমার বাবাই ও মাম্মামকে নিয়ে পালিয়েছে। আমি কিছুদিন আগেই ভয়ঙ্কর ভালোবাসার গল্প শুনেছি। কার কাছে শুনেছেন? বাবাই আর কে, উনি বলেছে।
যাই হোক, দেখো কত সুন্দর সূর্য উঠেছে। আমি তাকিয়ে আছি সূর্যের দিকে, আর উনি অবাক নয়নে আমাকে দেখছে। এত দেখার কি আছে? আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। ইস, ভালোবাসার জন্য তারা পরিবার ছেড়ে চলে কেন এসেছে? কিছু কিছু ক্ষেত্রে সেলফিশ হতে হয়, বুঝলাইও। তা না হলে নিজের সাথে সাথে অন্যকেও ভালো রাখা যায় না। তোমার আম্মুর না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, কিন্তু সেখানে ভালোবাসা থাকতো না। এখন তার কাছে তার পরিবার নেই, পরিবারে ভালোবাসা নেই, কিন্তু তোমার আব্বুর ভালোবাসা আছে। ভালোবাসাই ভালোবাসাকে ভালো রাখতে পারে। আমি এবার তার দিকে তাকিয়ে আছি। সূর্যের প্রথম লাল কিরণ তাকে লাল করে তুলেছে। আমি হতভম্ব নজরে তাকিয়ে আছি সামনের দিকে। কি ভয়ঙ্কর একটা কাণ্ড আমার সামনে হচ্ছে। দিলের উপরে সারফরাজ নামের ভাইয়ার কার্বন কপি আরামসে পড়ে আছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সবাই ভাবে আমি ভয় পাচ্ছি ছেলেটার জন্য। ব্যাপারটা মোটেও সেটা না। আমি তো ভয় পাচ্ছি দিলের উপরে রোজদিল আফরোজকে। ও নিশ্চিত আজকে ওর স্টাইলে এই কার্বন কপিকে একদম ধুয়ে দিবে। দোয়া টোয়া পড়া উচিত ভাইয়াটার, কিন্তু সে তো জানে না এই মেয়েরা ভয়ঙ্কর কিছু। আল্লাহ, এই নিরীহ সারফরাজকে বাঁচান। ভার্সিটির ওয়াশরুমের পাশের খালি জায়গাটাতে ওকে দাঁড়াতে বলেছিলাম। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই এই ভয়ঙ্কর কাণ্ড দেখতে পাই। বেশ, আশেপাশে কেউ নেই, ক্লাস টাইম চলছে তাই। কিন্তু এই সারপ্রাইজ ভাইয়া এখনো নড়ছে না কেন? আজব, বিগত অনেক সময় থেকে এভাবেই পড়ে আছে। দিল তো কাজুমাজু করেই চলেছে, কিন্তু যতই হোক এই পোলার সাথে তো ও পারবে না। যাই, হেল্প করি। আমি বহু কষ্টে ওনার নজর নিজের দিকে আকর্ষণ করাতে পেরেছি এবং দিলকেও দাঁড় করাতে পেরেছি। কিন্তু অবাক করা ব্যাপার, ও কিছুই করলো না। উল্টো কাজমাজু হয়ে আমার পিছনে দাঁড়ালো। আজাই রামাইয়া। কিন্তু এই ভাইয়া উল্টো হেসে হেসে বলে ওঠে, লিটল পরি, তোমার জন কোথায়? মানে নিজের জনকে রেখে কাবামে হাড্ডি হওয়া খুব প্রয়োজন? আমার মাথা ঝুঁকিয়ে হাসলো, অবিকল ভাইয়ার মতো। আচ্ছা, উনি কি আমার যমজ ভাইয়া নাকি? ওই আশাবার জন্য তো আমাকেও বলা হলো না এর কথা। কিন্তু এটা কিভাবে হয়? একে দেখে তো ভাইয়ার থেকে 2 বছরের ছোট মনে হয়, যেহেতু আজমান ভাইয়ার বন্ধু প্লাস ক্লাসমেট। আজ কি আম্মুকে বলতে হবে। দিলবার আমাকে টানতে টানতে নিয়ে এলো। কেন কে জানে, ওই ভাইয়াটা সুন্দর, আর ভাইয়ার মতো বলে কথা। যাই হোক, আগে বাসায় যাই, তবেই এর একটা ব্যবস্থা হবে। বাসায় ঢুকতেই তো মাথায় একদম আকাশ ভেঙে পড়েছে। আমার রুমে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হানা এনেছে, এটা বেশ ব্যাপকভাবে আমি অনুধাবন করতে পারছি। আর এই কাণ্ডটা আমার একমাত্র মাতাজি করেছে। কিন্তু বিস্মিত হওয়ার বিষয় এটা যে আমার মতো এত গোছালো মানুষ এমন কেন করছে, তাও আবার আমার আলমারির সাথে কেন? ওয়াই? তার সাথে আবার চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা টাইপের ব্যাপার করছে। কিছু হলেই তো ভ্যাবা করার মেয়ে তিনি না। শুধু আমার কিছু হলেই এই কাজটা সে করে, কিন্তু আজ কেন? আমি এক সুন্দর সত্যের সামনে দাঁড়িয়ে আছি। ভাবতেও পারিনি এত সুন্দর একটা পরিবার আছে আমাদের। আমি দাঁড়িয়ে আছি, আম্মু তো ভ্যাবা বিলাপ করছে। আসলে আজ বহু বছর পরে নিজের ভাই আর 2 বোনকে পেয়েছে। ফিলিংসটা কান্না ছাড়া বোঝানো মুশকিল। আমি আব্বুর সাথে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে একজন মধ্যবয়স্ক লোক। তাকে দেখে আমার মনে হচ্ছে ভাইয়া 30 বছর পেরিয়ে বৃদ্ধা হয়ে গেছে। আহারে, কিন্তু আসলে এটা ভাইয়া না, আমার আর ভাইয়ার একমাত্র মামা। ভাইয়া যে মামার কার্বন কপি হয়েছে এটা আর বলে বোঝানো যাবে না। আমার শুধু মামা না, খালামণি এবং এক আন্টিও আছে, মানে আমরা 4 ভাই বোন। আমি আমার আম্মুর বহু বছর আগের একটা সাদা জামা পরে আছি। হাস্যকর হলেও আমার বেশ ভালো লাগছে। এটা পরার ইচ্ছে বহুদিনের। জামাটা এত সুন্দর যে এখনকার সবচাইতে মডার্ন ড্রেসটাও এটার কাছে হার মানবে। আজ ভার্সিটি থেকে এসে আমি যে ঘূর্ণিঝড় দেখেছি তা হলো এই জামাটা খোঁজার জন্য। আম্মু এই জামা আমার এই ছোট্ট জীবনে একবারও পরতে দেয়নি, কিন্তু আজকে দিয়েছে। আর তার কারণ আমার সামনে। আমাদের হারানো পুরনো পরিবার নতুন করে পাওয়া। সবার সাথে সবার আলাপ হলো, কিন্তু আমার সাথে কেউ আলাপই করলো না। ব্যাপারটাই আমার কান্না পাচ্ছে। আব্বুর হাত ধরে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে। আচ্ছা, এরা কি আমার সাথে কথা বলবে না, নাকি মেয়ে বলে পাত্তা দিচ্ছে না? ভাইয়ার সাথে তো সবাই হেসে হেসে কথা বলছে, আর আমি যে আম্মুর আর একটা বাচ্চা, এটা তো আম্মুই ভুলে গেছে। আমার আম্মুর বোধহয় আমার প্রতি এবার দয়া হলো, যে অশ্রুসিক্ত চোখে আমার আর আব্বুর সামনে এসে দাঁড়ায়। সবাই তার পিছু পিছু এসে হাজির। অবাক করা ব্যাপার, এখানে ওই সারপ্রাইজ ভাইয়াও আছে, সাথে আরও 3 জন ছেলে। সবাই আমার দিকে প্রচণ্ড উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি একটু বিস্মিতই হলাম। আম্মু এবার আমার হাত ধরে সামনে এনে বলে ওঠে, ও আমার মেয়ে আয়ানা হায়াত।
আমরা হায়াতি ডাকি। মামা আমার দিকে একবার তাকিয়ে পিছনের 4 ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোদের বোন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ছেলেগুলোর চেহারা কেমন চকচক করছে। তারা এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি আমাদের বোন। আল্লাহ, এটাই তো বিশ্বাস হচ্ছে না। আমারও তো খুশিতে পাগল হয়ে যাব। কত বছরের শখ একটা বোনের, আর আল্লাহ তা এভাবে পূরণ করবে ভাবতেও পারিনি। ও আর সো এক্সাইটেড। তুমি দেখতে একদম গুলুমুলু আর পরীর মতো সুন্দর। ইস, আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আর তারা একজন এক এক কথা বলছে। আমি এটাই তো বুঝতে পারছি, বোনের জন্য এরা পাগল। কিন্তু এদের কি বোন নেই? আমি তো কিছুই বুঝলাম না। এবার একজন সুন্দর মহিলা সম্পর্কে আমার মামি হবে। সে এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে বলে ওঠে, এই তোরা ওকে কি আজই আলু ভর্তা বানাবি নাকি? আর তুমি কিছু মনে করিও না, আসলে এই বাড়ির ছেলেদের বড় একটা শখ ওদের বোন হবে, কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য, ওদের বোন নেই। আর তুমি একমাত্র বোন, যদিও খালাতো বা ফুফাতো বোন, বোন তো বোনই। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ও রেদওয়ান, তোমার খালামণির বড় ছেলে। ওই মূলত বোনের জন্য বেশি পাগল, তা না হয় পরেই বুঝতে পারবে। আর ও সারফারাজ, তোমার মামাতো ভাই, মামার বড় ছেলে। আর ও তায়েব, তোমার ছোট আন্টির একমাত্র ছেলে। আর বাকি দুজনের মধ্যে ও হাসান, তোমার খালামণির ছোট ছেলে। আর বাকি একজন আমার, মানে তোমার মামার ছোট ছেলে জাহিদ। আমি হাঁ করে দেখছি। 5-5টা ভাইয়ের একটা বোনও নেই। আহারে, তবে ভালোই হয়েছে। ওরা যেভাবে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরেছে, ইস কি যে ভালো লাগছে, কি বলবো। আমরা এখন 6 ভাই। ইস, আর এক ভাই হলি 7 ভাই চম্পা। আজ এখানে ইফতারের বিরাট আয়োজন হচ্ছে। এই প্রথম নিজের পরিবারের সাথে ইফতার করব। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে। কিন্তু নানাজান আর নানুজান থাকলেও ভালো হতো। তারা নাকি গ্রামে থাকে। তবে সিদ্ধান্ত হয়েছে 2 সপ্তাহ পরে আমরা সবাই গ্রামে যাব তাদের আনতে। আমি কখনো গ্রামে যাইনি, তাই সবার থেকে একটু বেশি এক্সাইটেড। ভাইয়া তো নানা জায়গায় বন্ধুদের নিয়ে ঘুরতে যায়, কিন্তু আমি তো বাসায় থাকি, তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। মাঝে মাঝে দিলের সাথে একটু বের হই। আমি বসে আছি 6 ভাইয়ের সাথে। তাদের মধ্যে রেদন ভাইয়ার আসলেই আমার প্রতি বেশি কেয়ারিং একটা ভাব। উনি তো বকবক করেই চলছে। তার ছোট ভাই হওয়ার আগে তিনি ভেবেছেন সে বোন হবে। উনি নাকি আলাদা রুমও রেডি করেছিল তার জন্য, তবে শেষে সেও ছেলে হলো। আমি ভাইয়ার পাশে বসেছি, আর এক পাশে রেদন ভাইয়া। হঠাৎ ঝড়ের গতিতে কেউ হাত টেনে দাঁড় করিয়ে দেয়। আকস্মিক এমন ঘটনায় রেদন ভাইয়া ও রেগে দাঁড়িয়ে পড়ে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি আজমান ভাইয়া। উনি এখানে কি করে? ও তো সারপ্রাইজ ভাইয়া আসতে বলেছে। রেদন ভাইয়া রাগী গলায় বলে ওঠে, আজমান, এগুলো কোন ধরনের ব্যবহার? ওকে এভাবে টানার মনে কি? ওকে আপনার পাশে বসানোর মানে কি? বড় দেখে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর আপনি ওকে এক হাতে জড়িয়ে ধরার মানে কি? আপনি তো এমন ছেলে না, জানতাম না। আর আজিম ভাই, এটা কি আপনিও দেখছেন? আয়ু একটা চেনা নেই জানা নেই এই ছেলের সাথে ভাবে বসে আছে। আর তোমাকে তো পরে দেখবো। আমি ঢোক গিলে নিচের দিকে তাকালাম। ওনার মুখ সাদা থেকে লাল হয়ে গেছে, কপালের রং নীল হয়ে ফুটে উঠেছে। চোখ মুখ শক্ত করে এক হাত মুঠো করে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে আমারই ভয় করছে। কিছু কি বলবো কি? ওই শালা, তুই যে মাইন্ডে বলছিস সেটা ঠিক নয়। রেদওয়ান ভাইয়া কিন্তু অন্যভাবে ওকে জড়িয়ে ধরেছিল। আর এই হায়াত আমাদের বোন, যাকে বলে আপন ফুফাতো বোন আর ওর খালাতো বোন। জানোস তো ভাই, কত পাগল বোনের জন্য। আর এবার তো রহমতের মাসে তাকে তা দিয়ে দিচ্ছে আল্লাহ। তাই একটু আদর করে বোনকে জড়িয়ে ধরেছে। আরে ভাইয়া, আজমান কিন্তু এখন আর বন্ধু না, অন্য কিছু হয়। সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি। আর তুমি হাবার মতো দাঁড়িয়েছিলে, কিছু বললে না কেন? আশ্চর্য, আপনি বলার সুযোগ কই দিলেন? এসেই তো নিজের একদম হীরাপন্থী দেখানো শুরু। কি বললে? আমি হিরোপান্তি করি? এগুলো কেমন ধরনের কথা? তুমি বেশি বলছো না? মোটেও না, আপনি বেশি করছেন। আপনি কি একটু মানুষের মতো এন্ট্রি নিতে পারেন না? তবে তো আমরা প্রিপারেশন নিতে পারি। ঘূর্ণিঝড় আসার আগেও 5-6 বার বিপদ সংকেত দেয়, আর আপনি তো তাও দেন না। কিভাবে বুঝবো যে আপনি আসছেন? আমি বিপদ? কি উল্টাপাল্টা বকছো? তোমার মুখে তো কই কোথা থেকে আসছে? ওটা আসছে হবে না, ফুটছে হবে। ওই হলো আর কি। তুমি কবে থেকে তো ঝগড়াটা হয়ে গেছো আয়ু? এই এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি কারণে অকারণে ঝগড়া করব বলো?
আমি হাঁটা দিলাম আম্মুর কাছে। এই লোকের এত এত বক বক ভালো লাগে না। এইসব ওনার ওই তোয়ালে পড়া প্রেমিকাকেই দেখা। সব জোর খাটাবে আমার উপর, আর ভালোবাসি বলে বেড়াবে তোয়ালে আলীকে। যত সব বুঝলাম না আমি হঠাৎ এত রেগে গেলাম কেন, কে জানে। না দেখেও বুঝতে পারছি আজমান ভাইয়া বিস্ময়ের একদম চরম সীমায় আছে। আমার কি, এখন থেকে ওনার সাথে এমনই করব, দূরে দূরে থাকবো। ওনাকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। প্রেম একজনের সাথে আর টর্চার আর একজনকে, না এটা তো হতে দিব না। আম্মুর কাছে এসে বসলাম। অদ্ভুত, আম্মুর ভাব এমন যে সে আমাকে চিনিই না। খালামণির সাথে আর আন্টির সাথে তার সে কি কথা, জন্মের কথা একদিনই শেষ করবে মনে হয়। না, এখানে বসা মানে নিজের প্রতি অন্যায় করা। আমি আবারও হাঁটা দিলাম। বাড়ির ভিতরে ঢোকার আগে খুব সুন্দর বাগান দেখেছি, ওই দিকেই যাই। আমি দাঁড়িয়ে আছি প্রকাণ্ড বাগানের মাঝে। কি সুন্দর বাগান, গোধূলি বেলা চলছে। সূর্য নিজের হলুদ রশ্মি দিয়ে বাগানটাকে আলোকিত করে রেখেছে। মৃদু বাতাস হচ্ছে। আমি ঘুরে ঘুরে বাগান দেখছি। প্রকৃতি বড় সুন্দর। বাগানে অনেক ফুল গাছ, ফল গাছ আছে, আর একটা বেতের চেয়ার, টেবিলের শেড। মামা, খালামণি, আন্টি সবাই একসাথে থাকে। আম্মুকেও থাকতে বলেছে। কিন্তু আমাদেরও তো আলাদা বাসা আছে। ভাঙা হলেও নিজের মহল হলেও নিজের। আমি আলতো হাতে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি। সুন্দর ফুল। আপনি কি ফুল নিয়ে গবেষণা করেছেন? আমি পিছনে ঘুরে দেখালাম। অপরিচিত ছেলে, এমন অপরিচিত ছেলেদের সাথে আমি সচরাচর কথা বলি না। এবারেও বলবো না বলেই সামনে পা বাড়ালাম। সে আবারও বলে ওঠে, আমি ইফতি রেদওয়ানের চাচাতো ভাই। আপনি? আমার নাম হায়াত, ভাইয়ার খালাতো বোন। খুব সুন্দর নাম, আপনার মতোই। তো কিসে পড়েন, মানে কোন ক্লাসে? ক্লাস 13তে পড়ি। লোকটা আবারও হাসলো। হাসা ছাড়া কি কাজ নেই নাকি? আমার মনে হলো যাওয়া উচিত। আবারও পা বাড়াতে যাবো, সে বলে ওঠে, চল চেয়ারে বসে কথা বলি। চেয়ারগুলো সুন্দর না? ও, ওখানে কাজের মেয়ে রায়ালাকে বলি চা দিতে। আমি চা খাই না, আর আমি রোজাও রেখেছি। আপনি রাখেননি? ও সরি, মিস্টেক। তুমি কিছু মনে করো না, এমনি ভুল হয়ে গেছে। আমিও রোজা রেখেছি। আশ্চর্যজনক লোক তো। আপনি থেকে বলা নেই কওয়া নেই, ডিরেক্ট তুমি। আমার তো বলতে ইচ্ছে করছে আমি চা খাই না, তুই খা তোর চা। আজব লোক। তাকিয়ে তাকিয়ে হাসে, যেন আমার এই বিরক্তি মুখ তার দারুণ লাগছে। বসো না প্লিজ, একটু তো পরিচিত হতেই পারি। দুজনেই আত্মীয়, সো আমি অতীব মাত্রায় বিরক্তি নিয়ে বেতের একটা চেয়ারে বসে পড়লাম। উনি আমার পাশেরটাতেই বসতে যাচ্ছিল, কিন্তু কোথা থেকে আজমান ভাই টপকে পড়েছে কে জানে। উনি মোবাইল টিপতে টিপতে সোজা আমার পাশ ঘেঁষে বসে পড়ে। ইফতি নামের ভদ্রলোকের মুখটা একদম দেখার মতো। উনি কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে ওঠে, বসো, আপনি এটাতে বসেন। কেন, এনি প্রবলেম? নো, আমার কোনো সমস্যা নেই। ইফতি নামের লোকটা কাজুবাজু করে বসে পড়েছে সামনের চেয়ারে। আমি ভ্রুকুচকে সন্দেহ চোখে আজমান ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ওনার সেদিকে বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই বললেই চলে। তো তোমার নামটা যেন কি বলেছিলে? আমার নাম আয়ানা হায়াত। ছট করে হায়াত বলেছি। কিন্তু ও তো বলেছে হায়াত। মনে যখন আছে আবার জিজ্ঞেস কেন করলেন? লোকটার অবস্থা এখন বেশ করুন। থমথমে মুখে বসে আছে আর আমাকে দেখছে। আমি এবার ওনার দিকে তাকিয়ে বলে উঠি, আজমান ভাইয়া, আপনি এখানে কি করছেন? তোমাকে বলতে হবে? আজমান, তুমি বুঝতে পারছো না? ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, যদি একটু ওদিকে যেতে। ওর সব পার্সোনাল কথা আমার সাথে ছাড়া আর কারোর সাথে নেই। সো আমার সামনে বললে কি বলবে ইফতে ভাই? মানে সিম্পল, ও আমার একমাত্র পার্সোনাল সম্পদ। তাই ওকে কিছু বলতে হলে তো আমার সামনেই বলতে হবে নাকি? আর যাই হোক, আইও ইফতারের সময় হয়েছে, চলো। আমার মনে হয় না ইফতারের চাইতে আপনার কথা বেশি ইম্পর্টেন্ট। কি বলেন ভাই? উনি কিছু বললেন না, কিন্তু আজমান ভাইয়া সটাক হয়ে দাঁড়িয়ে মোবাইলটা পকেটে ঢুকিয়ে আমার হাত ধরে হাঁটা দিলেন। আর জনাব ইফতি আমাদের দিকে হাবার মতো তাকিয়ে আছে। আমি তাকিয়ে আছি আজমান ভাইয়ার দিকে। তিনি হেঁটেই চলেছে। মনে হচ্ছে তার গন্তব্যে আমাতেই শুরু আর আমাতেই শেষ। টেরেসের ওপর এভাবে দাঁড়িয়ে থাকতে আমার যে কি পরিমাণ ভয় লাগছে বলে বোঝানো মুশকিল। আমি শুধু যে দাঁড়িয়ে আছি তা কিন্তু না, হাত মুখটাও বেঁধে দেওয়া হয়েছে। কেমন নির্দয় আজমান বেটা! আল্লাহ, আমি ভেবেছিলাম ওই পোলা ভালো হয়ে গেছে। ভালো তো দূর, এখন তো দেখি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আশ্চর্য, সামান্য একটা কথার জন্য এভাবে ঝুলাবে মানে কি? আমি কি শখে বলেছি নাকি? উনি তো প্রেম করবে একজনের সাথে আর শাসন করবে আমাকে। যত সব
নিশ্চিত আমাকে আজ এই ভয়ঙ্কর জায়গা থেকে ফেলে দিবে এই আজমানের বাচ্চা। নিচের দিকে তাকাতে তো ভয় আমার হাত পা কাঁপছে। কি এমন বলেছিলাম? শুধু তো আজমান ভাইয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছে, আর ভাব দেখে মনে হয় কত অধিকারীর অধিকারী সে। কিসের এত আলাপ পিড়িতে? সব পিড়িত তো ওই মালিহার জন্য। তার সাথে তো জনবের বিয়েও ঠিক। আর আমার সাথে টানাটানি করতে আসছে সে। সেদিন ভার্সিটি শেষে মালিহা আপু জরুরিভাবে তলব করে আমাকে ক্যান্টিনে যেতে বলেছে। আমিও আবুলের আবুল নাচতে নাচতে গিয়ে হাজির। সে গম্ভীরভাবে তার শর্ট স্কার্ট পরা অবস্থায় পা দোলাচ্ছে। পা দোলানি দেখে তো আর বোঝা যায় না কার মনে কি চলছে। আমি ওনার সামনে গিয়ে বসতেই সে সরু গলায় বলে ওঠে, কেমন আছো আয়মান হায়াত? আজ অনেক বছর পর দেখা, বড় হয়ে গেছো দেখছি। অনেক বছর যেহেতু পার হয়েছে, বড় হওয়া কি স্বাভাবিক নয়? অবশ্যই, কিন্তু অন্যের জিনিসে হাত দেওয়া স্বাভাবিক না। খুব সহজ কথা। আজমান আগেও আমার ছিল, এখনো আছে। তুমি বারবার উড়ে এসে জুড়ে বসছো, মানে ভার্সিটিতে এসেই ওর পেছনে পড়া শুরু করে দিয়েছো। কেন বলো তো? ছেলের কি অভাব পড়েছে নাকি? বলো, খুঁজে দিব। আপু বয়সে বড় বলে আপনি জানোই তাই বলতে পারেন না। আমি কিন্তু আজমান ভাইয়ের পিছনে মোটেও পড়িনি। তাই নাকি? তবে আজমান আমাকে সরিয়ে তোমার কাছে কেন যাচ্ছে? তার ওপর ও তোমাকে গাড়ি করে নিয়ে ঘুরে বেড়ায়। এগুলো আপনি তাকে জিজ্ঞেস করেন। শুধু শুধু আমার সাথে এভাবে কথা বলার মানে কি? আমি তোমার সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক নই। যাই হোক, ওর সাথে আমার রিলেশন আছে, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। সো দূরে থাকবে। কথাগুলো শুনে মাথা খারাপ আমার। তারপর থেকে এই রাগ ওনার উপর ছাড়ার অনেক ইচ্ছা আমার। এবার ছাড়বো তাই হাত ছেড়ে বলে উঠি, সমস্যা কি? এভাবে কথায় কথায় হাত ধরেন কেন? আর এখনো অনেক সময় আছে ইফতারের। আমি ওনার সাথে কথা বলতে চাই। তুমি চাইলেই হবে নাকি? অবশ্যই, যেহেতু আমি কথা বলবো তাই আমার চাওয়াটাও ইম্পর্টেন্ট। তাই নাকি? তা আর কি কি চাও শুনি। আপাতত ওনার সাথে একটু গল্প করতে চাই। আপনি বরং মালিয়া আপুর সাথে গল্প করেন, কেমন? আমি যাই। আয়ু, ভালো হচ্ছে না কিন্তু, ফাজলামি বন্ধ করো। এই কথায় কথায় হাত কেন ধরেন যত সব? এভাবে অন্যের বউয়ের হাত ধরা ঠিক না। অন্যের বউ মানে? অবশ্যই আমি অন্যের বউ। আপনি বরং নিজের বউয়ের হাত ধরেন। শুধু শুধু অন্যের জিনিসে অধিকার ফেলানো ভালো না, যত সব। ব্যাস, আর কি? ইফতারের পরেই উনি হাত বেঁধে একদম মুখে কষ্টেপ মেরে আমাকে এই বিশাল টেরেসের উপর এনে রেখে চলে গেলেন। কি অন্ধকার এই টেরেসটা, আল্লাহ! আমি এবার বসে পড়লাম। এত সময় হয়েছে এখনো উনি এলেন না। ভয়ে আমি ঘামছি। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ লাইটের আলো চোখে পড়ায় সামনে তাকিয়ে তো অবাক হলাম। এই জায়গাটা এত সুন্দর লাইটিং কে করেছে আর কখন বা করেছে? আমি এলোমেলো ভাবেই এদিক ওদিক তাকাচ্ছি। আজমান ভাইয়া এক কোণে দাঁড়িয়ে আছে, তার হাত পিছনের দিকে। সাদা শার্টে সুন্দর লাগছে। উনি ধীর পায়ে আমার কাছে এসে মুখের কষ্টে এবার হাতের বাঁধন খুলে দিলেন। আমি অবাক হয়ে তাকে দেখছি। এবার আমার সামনে হাঁটু বেড়ে বসে বলে ওঠে, অধিকারের কথা বলেছিলে না? তুমি কি জানো তোমার প্রতি সবচেয়ে বেশি আমারই অধিকার? আমি তোমাকে কবে থেকে চিনি জানো? আবার না বুঝে মাথা ঝাঁকালাম। উনি এবার পা মেলে আমার সামনে বসে পড়ে। তার হাতে কিছু কৃষ্ণচূড়া ফুল দোল খাচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। সারা জায়গায় ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। একটা ছোট্ট টেবিলও রাখা হয়েছে, তাতে কিছু ফুল আছে। উনি এবার আমার দিকে কৃষ্ণচূড়া ফুল এগিয়ে দিয়ে বলে ওঠে, ঘুমের মাঝে এক সুন্দর স্বপ্ন দেখেছিলাম। একটা মেয়ে সাদা জামা পরে আমার সামনে কোমরে হাত দিয়ে ধুলে ধুলে আঙ্গুল নাচাতে শুরু করে। হঠাৎ বাবাই আমাকে ডেকে তুলে, স্বপ্ন সেখানেই শেষ। কিন্তু কিছু জিনিস শেষ হয়ে শুরু হয়। আমার জীবনেও তাই হয়েছে। বাবাই, আমি আর মামাম হাসপাতালে এসেছিলাম আঙ্কেল আন্টির নতুন বেবি হয়েছে দেখার জন্যে। আমরা যেতেই শুনতে পাই আন্টির মেয়ে বেবি হয়েছে। আমি সবার আগে অতি আগ্রহ নিয়ে দেখতে গিয়েছিলাম, আর সবার আগে কুলে নিয়েছিলাম ছোট্ট লাল টুকটুকে তোয়ালে পেঁচানো ভরিকে। ঠিক তখন থেকে আমার ভালোবাসা শুরু। আমি তখনই তোমার মায়ে আটকা পড়েছি। আমি তোমার জন্যই তোমাদের বাসায় থাকতাম, তোমার সাথে খেলতাম, আরও কত কি। কিন্তু একদিন পাশের বাসায় রাসেল নামের এক ছেলে তোমাকে কুলে নিয়েছে। তখন তোমার বয়স 2 বছর। সেটা আমার মুহূর্তেও পছন্দ হলো না। সবাইকে বলে দিয়েছি ও আমার বউ, কেউ যেন না চায় ওকে। ব্যাস, আর কি লাগে। আমি তখন থেকেই সবার মাথা নষ্ট করে দিয়েছি তোমাকে বিয়ে করব, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। আসলে ছোট তো, তাই।
তাই আমি সুইসাইডের হুমকি দিই। আমার বয়স মাত্র 8, আর এই বয়সে এমন কাজ মাথায় এলো কিভাবে বুঝে উঠতে পারছি না। তবে তখন মনে হচ্ছে তোমাকে চাই আমার, এটাই শেষ কথা। আমার জেদের কাছে হার মেনে আমাদের বিয়ে দেওয়া হয়, দুজন একসাথে বড় হই। আমি সবসময় তোমাকে শাসনে রাখতাম, যাতে তুমি আমার প্রতি আবেগ দিয়ে দুর্বল না হও। আমি তো চাই তুমি আমাকে ভালোবাসো, তাই সব সময় একটা দূরত্ব বজায় রাখতাম। কিন্তু তুমি যত বড় হচ্ছিলে, আমার তোমাকে তো তত নিজের কাছে রাখার ইচ্ছে জাগে। কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আমার ছিল। কিন্তু সেদিন যখন তোমাকে স্নিগ্ধ আলোতে বেজা ছুলে দেখেছিলাম, তখন তোমাকে ছুঁয়ে দেখার প্রবল আগ্রহ জাগে, যা উচিত নয়। তুমি তখনও ছোট্ট ছিলে, তাই তোমার থেকে দূরে যাওয়াই ঠিক মনে হয়েছে। কিন্তু তোমাকে একা রাখিনি। জীবনের অনেক মেয়েই আমার মনে জায়গা করতে চেয়েছে, কিন্তু তুমি তো আমার প্রথম দেখার স্নিগ্ধ পরী, যাকে আমি স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবে দেখতে পেয়েছি। তাকে ছাড়া অন্য কেউ আমার জীবনে কেন আসবে বলো? আমার তো শুধু তুমি হলেই চলবে। নিজের জীবনের যেমন কাউকে আসতে দিইনি, ঠিক একইভাবে তোমার জীবনে আমি কারো জায়গা করতে দিইনি। দূর থেকেই সবাইকে সরিয়েছি। সরি জান, ওই দিন তোমার হাতটা কামড়ে দিয়েছিলাম, মাথা গরম ছিল। তোমাকে কতদিন পরে এত কাছে দেখলাম, তাও ওই ছেলের ফুল ছোঁয়া অবস্থায়, তাই আমি কন্ট্রোল করতে পারিনি। সরি। তুমি কেন বলোনি মালিয়া তোমাকে ওই কথাগুলো বলেছে? নিলয় না বলে তো জানতেই পারতাম না, শুধু শুধু তোমার উপর রাগ করেছিলাম। কিন্তু এখন সঠিক সময় এসে গেছে, আমি তোমাকে নিজের মনের কথা বলতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি পিচ্ছি বউ। তুমি জানো আজ আমাদের 17তম বিবাহবার্ষিকী? জানো না? তুমি কিছুই জানো না। আচ্ছা জানো না বুঝলাম, কিন্তু বুঝো না কেন আমি তোমাকে কত করে চাই, কত ভালোবাসি? এতটা বোকা কেন তুমি? আমি এখনো স্তব্ধ হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। এতটা ভালোবাসেন উনি আমাকে, আর আমি বোকা, তাকে ভাইয়া বানাবো বলে ঠিক করেছি। ইস কি কাণ্ড! ছি! তার উপর উনি আমার নিজের জামাই, ভাবতেই অবাক লাগে। সংসার না করতেই আমার 17তম বিবাহিত জীবন পার হয়ে গেছে। উনি আবারও বলে ওঠে, তুমি কি তোমার বাকি জীবন আমার সাথে পাড়ি দিতে চাও? আমি এবার আর জবাব দিলাম না। আমি এতটাই সফট যে কি বলবো বুঝতেই পারছি না। উনি এবার আমার দিকে কৃষ্ণচূড়াগুলো এগিয়ে বলে ওঠে, হে প্রিয়, আমি তোমাকে খুব ভালোবাসি, একদম কৃষ্ণচূড়ার মতো। কৃষ্ণচূড়া যেমন তার রঙকে ভালোবাসে, আমি ঠিক একইভাবে তোমাকে ভালোবাসি। আমি তোমাদের রঙিন হতে চাই। ধরবে আমার হাত, আমার জীবন রাঙাতে পা রাখবে আমার এমন রংবিহীন দুনিয়াতে। আমি কাঁদতে মোটেও চাচ্ছি না, কিন্তু চোখের পানি আপনা আপনি বেয়ে বেয়ে পড়ছে। এটা কষ্টের না, সুখের অশ্রু। আমি ভাবতেও পারিনি উনি আমাকে এতটা ভালোবাসেন। তার ভালোবাসা সত্যি কৃষ্ণচূড়ার মতো। সত্যি সে তার রং পাল্টায়নি। ছোট বয়সের ভালোবাসার কোনো পরিবর্তনই হলো না। এটাই ভালোবাসা, যা কখনো রং পাল্টায় না। উনি আবার বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, তুমি কাঁদছো কেন আয়ু? তোমার কি আমাকে পছন্দ না? পছন্দ না হলে সমস্যা নেই, তুমিও সিঙ্গেল থাকবে, আমিও। সারা জীবন এভাবেই থাকতে হবে, বুঝলে কত কষ্ট? তোমার জন্য সব কষ্ট নিতে রাজি। কিন্তু হ্যাঁ, তুমি ভেবো না আমাকে পছন্দ না বলে অন্য কাউকে জীবনে এন্ট্রি দিতে পারবে। তোমার সব জুড়ে শুধু আমি। এবার ভাবো, এভাবেই জীবন কাটাবে নাকি আমার সাথে থাকবে? চয়েস ইজ ইওর। না না, আমি আপনার সাথেই থাকবো। উনি এবার হুহা করে হেসে আমাকে জড়িয়ে নেয় নিজের বাহুতে। আমি কচ্ছপের মতো মাথা বের করে বলে উঠি, মালিয়া আপু আপনাকে অনেক ভালোবাসে। সবাই আমাকে ভালোবাসলে তো আমি সবাইকে বাঁচতে পারবো না। আর এই জীবনে আমি শুধু একজনকেই ভালোবেসেছি, সে হলো তোয়ালে পরি। আমার তো এই তোয়ালে পরা পরি হলেই চলবে। আমি আবেশে তার বাহুতে মাথা রেখে আছি, কৃষ্ণচূড়াগুলো আমার হাতে। ভালোবাসা সত্যি এক অদ্ভুত জিনিস। তা না হলে তো উনি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করতো না। আসলে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হয়তো আনন্দ আছে। আমারও শুধু এমন একজন ভালোবাসার মানুষ হলেই হবে। শুধু আপনি হলেই চলবেন মিস্টার আজমান ভাইয়া। চোখের ওপর মিষ্টি রোদের আনাগোনা। রোদের প্রথম উজ্জ্বল হলুদ আভাটা মুখে পড়তেই আমার চোখ নড়ে চড়ে ওঠে। বিরক্তি নিয়ে আমি কিঞ্চিত চোখ মুখ খিচে আধো আধো চোখে তাকিয়ে পরিবেশ বোঝার চেষ্টা করছি। ঝিমঝিম চোখে তাকাতেই বুঝতে পারছি আমি আমার নিজের একমাত্র মালিকানায় প্রতিষ্ঠিত রুমে আছি, যদিও প্রতিষ্ঠাতা আমি না। চোখ কসলাতে কসলাতে আমি উঠে বসলাম। হঠাৎ মনে পড়ে যায় এটা তো আমার রুম, কিন্তু আমি তো এখানে থাকার কথা না। আজমান ভাইয়ার কথা মনে পড়তেই আশেপাশে চোখ বোলাতে শুরু করলাম। আমি তো তার সাথে টেরেসের উপর ছিলাম, কিন্তু এখানে কিভাবে এলাম? তাহলে কি আমি স্বপ্ন দেখেছি?
কিন্তু আমার তো তা মনে হয় না। ঢুলুঢুলু পায়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই বেড টেবিলে আমার কালকের সেই কৃষ্ণচূড়াগুলো চোখে পড়ল। এগুলো এখানে, তার মানে স্বপ্ন না। ইস, ভাবতে এক অদ্ভুত অনুভূতি মনে করা নাড়ছে। আমি ধীর পায়ে হেঁটে ফুলগুলো ছুঁয়ে দিতেই তার নিচে নীল কাগজ দেখতে পেলাম। হাতে নিয়ে ভাঁজ খুলতে কালো কালিতে খুব সুন্দর হাতে লেখা ভেসে উঠেছে। যে ব্যক্তির এই লেখা, সে আসলেই পৃথিবীর সবচাইতে সুন্দর হাতের লেখার অধিকারী। সুন্দর হাতের লেখার জন্য ছোটবেলায় স্যাররা যে 5 নম্বরের লোভ দেখাতো, তা এই লেখক অনায়াসে নিজের করতে সক্ষম। আমি এবার পড়তে শুরু করলাম। প্রেয়সী, এটা মোটেও ঠিক করলে না। জীবনে প্রথম প্রেম ব্যক্ত করি মানুষ লিপ কিস করে, আর আমি হালকা ঝুঁকিয়ে দেখলাম আমার প্রেমলতা ঘুমিয়ে আচ্ছন্ন। ইটস নট গুড বেবি। কোথায় ভেবেছি একসাথে কেক কাটবো, খাওয়া দাওয়া করবো, আর একটা দুইটা টুপুস টাপুস চুমো খাবো, আর তুমি সব কিছুতে একগুচ্ছ আবেগে ঘুম ঢেলে দিল। বলো তো কিভাবে পারলে? একটুও মায়া হলো না আমার ওপর? তুমি বড্ড হার্টলেস আয়ু। একটুও তো মায়া দেওয়াকে কাজে লাগাতে পারতে। কালকে কত প্ল্যানিং ছিল জানো? এটা ঠিক করলে না, একদম বুকের বাঁ পাশে চুয়েছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যা দিলে তাতে তো আমি ফিদা। তোমার ওই ঘুমন্ত মুখ, ইস, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করেছে, কিন্তু ছুঁইনি। যদি তোমার মিষ্টি ঘুম আমার দুষ্টু আবেগে ভেঙে যায়, তখন তো আরো কষ্ট লাগবে, বুঝলে? হৃদয় ভাঙচুর হবে। তুমি তো আমার 18 আবেগ নগ প্রাণলতা। তুমি আমার 6 কোটাও জাগিয়েছো ব্যথা, যা ক্রমশ বাড়িয়ে করছো ঝাঁঝরা। হৃদয়ের ফটক তোমাতেই বন্ধি, তোমাতেই আমি কৃষ্ণচূড়ার সাথে করিয়াছি ভালোবাসার সন্ধি, বুঝলে? ও তুমি সবই দেরিতে বুঝো, যেমন আমাকে বুঝেছো অনিশের শেষ কোটায় এসে। তুমি এক ভয়ঙ্কর আবেগ, যাতে নিজেকে জড়িয়ে এখন আমি সব হারা। এবার তো বুঝলে? নাকি এখনো কনফিউশন ফিলিংস হচ্ছে? যে ফিলিংসই হোক, তাড়াতাড়ি ভার্সিটিতে এসো। আমার হৃদয় তো বহু আগে ছিন্ন বিচ্ছিন্ন করেছো, এখন তো দেখছি বেচারা বই খাতাকেও ছিন্ন ভিন্ন করার প্ল্যান আছে। ওইসব বাদ দাও, রেডি হও আর চলে আসো। আর সরি, দেখা না করে চলে এসেছি। আসলে তুমি যে ঘুম দিয়েছো কি বলবো। টেরেস থেকে কোলে করে নামানোর সময়ও তুমি একটুও নড়াচড়া করলে না। কত আবেশে আমার শার্ট খামচে ঘুমাচ্ছিলে। ইস, আমি তো জীবন পার করতে পারতাম এভাবে। এত এত কিউট আবেগ জড়িত ঘুম হিটলারও ভাঙাতে পারবে না। আর আমি তো এই ঘুমের সদ্য হওয়া নতুন প্রেমিক। এটা তো আমার জন্য অসম্ভব ছিল। সবশেষে একটাই বলার আছে, ভালোবাসি বোকা পিচ্ছি বউকে। আবার বোকা বলছি বলে গাল ফলাবে না প্লিজ। বাই। আমি এখনো চিঠির দিকে তাকিয়ে আছি। একবার নাকের সামনে নিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে দেখছি তার ছোঁয়ার ঘ্রাণ পাওয়া যায় কিনা। সত্যিই পাওয়া যাচ্ছে। এজন্য এক অজানা অনুভূতিতে আমি সিক্ত, যা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে এ মনের ধুকপুকানি। আমি ভার্সিটির মাঠের এক সাইডে বট গাছের ওপর পা ঝুলিয়ে বসে আছি। হালকা হালকা বাতাস হচ্ছে। আসলে ঋতুটাই এমন, বাতাস হবে, বৃষ্টি হবে, স্বাভাবিক। কিন্তু আমার পাশের ব্যক্তি অস্বাভাবিক কাণ্ড করে বেড়াচ্ছে, যা প্রচণ্ডভাবে আমাকে ভাবাচ্ছে। সে মহান কার্যকরী ব্যক্তি দিল, আর আমার ভাবনায় কোনো কিছুই যায় আসে না। সে তো শটাং হয়ে বসে বসে মোবাইল গোতাচ্ছে। আরে বলে হারে, প্রেম টেম তো করস না, কিন্তু মোবাইল নিয়ে কিসের এত লুতুফুতুর যত্ত সব। এবার কিছুটা রাগ নিয়ে বলে উঠলাম, ওই হারামি, বলবি সারফাজ ভাইকে তুই এত এত কেন ভয় পাস? অবশ্যই তুই ভয় পাস, তা না হলে এত কাচুর মচুর করতি না। তাড়াতাড়ি বলবি, নাকি আন্টিরে বলে দিব যে তুই প্রেম করস। কি কি কি? আমি প্রেম করি মানে? করস, আমার তো তাই মনে হয়। তুই বলবি নাকি আন্টিকে বলবো? আন্টি এমন কথা শুনে নিশ্চয়ই তোকে চুমু খাবে না। সোজা আঙ্কেলকে বোঝ তুমি কি হতে পারে। আরে তাদের কি বলবি? তারাই তো জীবন পুরো তেজপাতা করে দিছে। ওই বাঘের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। আর ওই পোলা যে কত নাম্বার কি তা আমি খুব ভালো করে জানি। আমি হতভম্ব নয়নে তাকিয়ে আছি। এই মেয়ের তলে তলে রিক্সা চালায়, আর আমি বললেই হরতাল। শালি, তোর 1000 টাকা জমাত বাচ্চা হবে, অভিশাপ দিলাম। এত কিছু করে এখন আমার ভাইটারে এভাবে বলা হচ্ছে, দাঁড়া। খবরদার দিলবার, আমার ভাইকে নিয়ে নো উল্টাপাল্টা কথা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বুঝলি? তুই তো লাকি রে, ও তোর জামাই। ওয়াও, তুই হবি আমার ভাবি। ইস, কি মজা। দেখ, সব ভাবির মতো কুটনামি করবি না কিন্তু, তা না হলে তোরে আমি তুলে আছাড় দিব, বুঝলি? আয় এদিকায়, আগে হাক করব। তুই এখন থেকে আমার দিলবার ভাবি। দিলবার দিলের মুখটা দেখার মতো।
ওর মতন ডেঞ্জারাস মেয়েকে এমন সিচুয়েশনে ফেলতে পারাই বড় ব্যাপার। আমার ভাইটার কপালে যে কি আছে আল্লাহ মালুম। এই মেয়ে তাকে মারতে মারতেই বেচারা হাড্ডি টাড্ডি ভেঙে গুঁড়িয়ে দিবে। আহারে, আমি আবারও পা ঝুলানোতে মনোযোগ দিলাম, কিন্তু বেশিক্ষণ পারলাম না। হঠাৎ ঝড়ের গতিতে ওই দিনের ইফতি নামের সেই ব্যক্তি হাজির। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছি। সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আরে হায়াত, কেমন আছো? ভালো, কিন্তু আপনি এখানে? আরে আমি এই ভার্সিটির নতুন টিচার। আসলে আমি আগেই জয়েনিং লেটার পেয়েছি, কিন্তু ভেবেছিলাম চাকরিটা করব না। আমি এখনকার পুরাতন স্টুডেন্ট, তো তাই সবাই বলেছে করতে, তাই করব বলে এসেছি। আজকেই প্রথম দিন, আমার সাবজেক্ট হিসাব বিজ্ঞান। আল্লাহ, এই আহামক আজমান ভাইয়া দেখলে চিবিয়ে চিবিয়ে খাবে। সারা পৃথিবীতে কি ভাতৃর অভাব পড়েছে নাকি যে এভাবে এখানেই আসতে হলো? সারা গরুচোর হাঁদারাম। ওহ, তাহলে তো আপনি আমাদের স্যার হবেন, তাই না? তো স্যার এখন আসি, কালকে নবীনবরণ তো, তাই কাজ আছে। দিলের তো হাত ধরে দিলাম এক ঝুর। শালা যে কি পরিমাণ প্যারা দিয়েছে, কালকে কি বলবো। আল্লাহ বাঁচাও, ইফতার টেবিলও কি পরিমাণ ডিস্টার্বই করেছে। হায়াত, এটা নিবি, ওটা খাবি, এটা দি, ব্লা ব্লা। আজাইরা পাবলিক শুধু আমারই পাই। আমি সারা ফার্স্ট ডে ওকে ঝুঁকি দিয়ে আজমান ভাইকে খুঁজে পেলাম। সে অডিটোরিয়ামে গিটার নিয়ে বিজে বসে আছে। ধীর পায়ে তার পাশে দাঁড়াতেই সারফরাজ ভাইয়া এসে জড়িয়ে ধরে বলে ওঠে, লিটল পরি, কেমন আছো? শুনো, আজ থেকে প্যাকিং শুরু করো। কিছুদিন পরেই আমরা চাঁদপুরে যাব। চাঁদপুর কেন ভাইয়া? আরে রানু বাড়ি চাঁদপুর। ও, লঞ্চে করে যেতে হয় বুঝি? শুনেছি, তাই জিজ্ঞেস করছি। বসো, আমি একটু আসি। আমি তার কথা শুনে পিছনে তাকাতে দেখি দিল গায়েব। এবার বুঝতে পারছি ভাইয়া কোথায় গেছে। আমি এবার অডিটোরিয়ামের দিকে চোখ বোলাতে লাগলাম। আজমান ভাইয়া নিজের গিটার নিয়ে টুংটাং সাউন্ড করছে। তার আশেপাশে মেয়েদের আনাগোনা দেখে মনে হচ্ছে মিষ্টির আশেপাশে পিঁপড়া। উনি একবার ভ্রু কুঁচকে আমার দিকে তাকায়, আবার তার নিজের মতো কাজ করছে। আশ্চর্য, একটু পাত্তাও দিচ্ছে না। আমি মন খারাপ করে আবারও বাইরে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই নিলয় নামের ওই দিনের ছেলেটা এগিয়ে এসে বলে ওঠে, ভাবি, এখানে বসেন। আমি অবাক হয়ে তাকিয়েছি। ওই দিন তো ভা ভা করে মাথা খাচ্ছিল, আর আজকে ডিরেক্ট ভাবি। ও, এইটাই ছিল ভাবার মানে। কিন্তু তখন কেন ভাবা করেছে কে জানে। আমি ওনাকে সরু গলায় বলে উঠলাম, ভাইয়া, আপনার কি ভাই আছে? হ্যাঁ আছে তো, কেন ভাবি? একটু কল করে আসতে বলবেন প্লিজ। অবশ্যই, কিন্তু কেন ভাবি তা তো বলেন। ও, আসলে উনি তো আমার জামাই, তাকে একটু দেখাবো। সাথে এখনই বিয়ে করে আপনার লিগ্যাল ভাবি হব। আইডিয়াটা কেমন নীল ভাইয়া? নিলয় ভাই এবার নিজের মোবাইল আবারও পকেটে পুরে নেয়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। 2-3টা স্বপ্ন ঢোকো গিলে, তারপর বলে ওঠে, কি যে বলেন ভাবি, আপনার ভাইয়া না মনে? আপনার জামাই তো এখানে আছে, আমি বরং যাই, পরে দেখা হবে ভাবি। আল্লাহ হাফেজ। নিলয় ভাই তো গেল। আমার খুব হাসি পাচ্ছে। আসলে এত এত দুঃখের মাঝে উনি একটু হাসাতে পেরেছে। আহারে, আমি বেচারি। দুলের বাচ্চাটাও ধোকা দিল। কিভাবে পারলো নিজের বিয়ার কথাটা বলে গিলে যেতে। আমি আবারও পা বাড়ালাম। এখান থেকে কি হবে, জনাব তো পাত্তাই দেয় না। আমি হাঁটা দিতে গিয়েও বুঝতে পারলাম কেউ আমার ওড়না ধরে রেখেছে। চট করে পিছনে তাকাতে বুঝতে পারলাম আজমান ভাইয়া। আমি ওড়না ছাড়াতে টানাটানি করছি, উনি আমার হাত ধরে এক টানে তার পাশে বসিয়ে দিল। আমার তো রাগ লাগছে। সবাই অতি আগ্রহ নিয়ে আমাদের দেখছে। আশ্চর্য, এভাবে দেখার কি আছে। আমি আবারও কাচুমাচু করে নিজেকে ছাড়াতে শুরু করি। উনি আবার আমার কানের কাছে এসে সামনে তাকানো অবস্থায় ফিসফিসিয়ে বলে ওঠে, বিয়ে করার কি খুব শখ হয়েছে? আমাকে তো একেবারে শেষ করেই করেছো। কত কত দুঃখ বুঝলে না, তার আগেই উল্টোপাল্টা কথা না। দাঁড়াও দেখাবো, আগেরটা শাস্তি, আগেরটা পরেরটা পরে। আমি হাঁ করে তাকিয়েছি। উনি টুংটাং করে গিটার বাজিয়ে ওঠে। এটা কি হলো? আমি আবারও আগে কিছু করেছি নাকি? আমি এবার ভয়ে কাচুমাচু করছি। উনি আবারও বলে ওঠে, গিটার বাজাবে? আমি তো পারি না বাজাতে। পারি না বলতে কিছু নেই আইয়ু, আমি শিখিয়ে দেব। তোমার না খুব শখ ছিল? উনি নিজের বাহু থেকে গিটার খুলে আমাকে পরিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়েছি। এটা কোনো নর্মাল গিটার না, এটা আজমান ভাইয়ার সবচাইতে প্রিয় গিটার। ওনার দাদার দেওয়া শেষ গিফট। এটা উনি কাউকেই ধরতে দেয় না। আমি তো ভয়ে কখনো ধরতামও না।
একবার ওনার এক বন্ধু ধরেছে বলে উনি তাকে সে লেভেলের মার দিয়েছিল। আমি তো ভয়ে তারপর থেকে এই গিটারের আশেপাশেই আসি না। ওনাকে তো বাবা দামি দামি গিটার কিনে দেয়, কিন্তু এটা তার সবচাইতে প্রিয়। আর এটা উনি আমাকে পরিয়ে দিল। আমি তো হতবাক। উনি আমার ডান হাতের আঙুল দিয়ে গিটারের মাঝে তার আর বাম হাত দিয়ে গিটারের উপরে পিনগুলোতে রেখে দিয়ে বাজাতে শুরু করে। আমি এখনো অবাক। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হাত দিয়ে বাজাতে ব্যথা লাগছে তাই না? আমি বাজাই, তুমি উপরে পিনগুলো বাজাও। মানে বুঝতে পারছো? আমি মাথা জাগালাম। উনি আমার সব ব্যথা নিজের কেন করতে চায়? ভালোবাসা মানে কি এটা? আমি তাকিয়ে আছি তার দিকে। কোত্থেকে মালিয়া আপু এসে চেঁচিয়ে বলে ওঠে, আজমান, তুমি এই গিটার ওকে ধরতে দিলে কিভাবে? আমি ধরেছিলাম দেখে তুমি অনেক ছাড়ি দিয়েছো, আর এখন ওকে বাজাতে দিচ্ছ? যদি ছিঁড়ে ফেলে বা ভেঙে ফেলে? ফেললে ফেলবে, আমার জিনিস ভাঙলে ভাঙবে, কার কি? আজমান ভাইয়া ভাবলে সেইভাবে কথাটা বললো। মালিয়া আপুর তা মোটেও পছন্দ হলো না। আমি তো তার লাল লাল মুখ থেকে ভয় পাচ্ছি। সব মেয়েরা এবার নিজেদের আগ্রহ আরও 2 ধাপ বাড়িয়ে দিল। এদিকে কেননা এখানে সব ভাইয়া আপুরা সিনিয়র, সবারই চোখ এখন আমাদের দিকে। তারা হয়তো এটা বুঝতে চাচ্ছে আজমান ভাইয়া আমাকে কেন তার এত মূল্যবান বস্তু ধরতে দিয়েছে। আমি আবার আজমান ভাইয়ার দিকে তাকালাম। উনি তো আমার আঙুল নিয়ে খেলতে বিজি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি তার দিকে। এবার উনি বলে ওঠে, তোমার আঙুলগুলো খুব সুন্দর আয়ু, আগে কেন খেয়াল করলাম না? চিকন চিকন গোলাপি গোলাপি আঙুল, ইস কত কিউট। আমি আর কি বলবো, সবার আতঙ্কিত মুখ দেখতে বাকি। আর উনি দেখুক আমার আঙুল জনমের মতো। সবার আতঙ্ক থেকে বেঁচে ফিরলেও আমি আর এক আতঙ্ক অবস্থার মুখে পড়লাম। আল্লাহ, এটা কি চলে? আমার দিলবারকে ভাইয়া অতীব ভালোবাসায় দেয়ালের সাথে চেপে ধরে তার সামনে দাঁড়িয়ে আছে। দিলের অবস্থা তো শোচনীয়। বেচারি হাত মোচড়াতে মোচড়াতে অবস্থা খারাপ। আর ভাইয়া সে তো হেসে একদম কুটা কাটা। আমি আগ্রহের মাত্রা 2 ডিগ্রি বাড়িয়ে দিয়ে তাকিয়ে আছি। তাদের কথা শোনা যাচ্ছে, দিলের একটাই কথা, আই আই, হাত ছাড়েন, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু ক্যারাটে চ্যাম্পিয়ন, মেয়েরা একদম মাথা ফাটিয়ে দেবো। অবশ্যই, পাঠ কেন নয়, তুমি আমার একমাত্র বউ, আর একমাত্র বউ পিটাবে, এটা স্বাভাবিক। আমি তো আশ্চর্য চোখে দেখছি আর মনে মনে বলছি, আব্বা তেরা ক্যা হোগা দিলবার। দিল এমন একটা চিজ যে কি বলবো। ছেলেরা প্রপোজাল দিতে আসলেই ধারাম ধারাম করে পিটা। ওহো, কি ভয়ঙ্কর ব্যাপার। শুধু যে ছেলেগুলোরা পিটাতো তা নয়, যে তাকে ডেকে নিয়ে যাবে তাকেও মেয়েরা অবস্থা খারাপ করে দেয়। আমিও একবার খেয়েছিলাম সেই মেয়ের এমন ভয়াবহ অবস্থা, ভাবা যায়? দিল এবার চুপসে গেছে। ইস, কিন্তু বিরক্তিকর ব্যাপার, কেউ অতি বিরক্তি নিয়ে বারবার আমার পিঠে হাত দিয়ে ডাকছে। আমি বারবার হাত ছড়িয়ে দিচ্ছি আর সে বারবার দিচ্ছে। আশ্চর্য, যখন ইন্টারেস্টিং জিনিসই এত মন দিয়ে দেখছি, আর তখনই তো বিরক্ত কোথা থেকে এসে হাজির। আমি আবারও বিরক্তি নিয়ে হাত ছড়াতেই কেউ কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, চি আয়ু, নিজের ভাইয়ের পার্সোনাল ব্যাপার এভাবে দেখতে নেই। আমি তরাত করে তাকিয়ে দেখি আজমান ভাইয়া। আমি তো চিৎকার দিব বলে মুখ হাঁ করতেই আজমান ভাইয়া মুখ চেপে পাশের খালি রুমে নিয়ে গেলেন আর বলে ওঠেন, ডোন্ট শাউট বেবস। আমি করে মুখ ছাড়াতে বলছি। উনি মুখ ছেড়ে বলে ওঠে, ও সরি। এবার মুখ চেপে ধরার মানে কি? হ্যাঁ, আর বিরক্ত করছেন কেন? কি ইন্টারেস্টিং পার্ট চলছে। ইস, আপনার জন্য মিস। আবার এসব, ছি আয়ু, ব্যাপারটা খুবই বাজে। নিজের ভাইয়ের রোমান্টিক সিন দেখার কি দরকার? দরকার আছে। ওটা শুধু ভাইয়ের রোমান্টিক সিন না, ওটা দিলেরও ব্যাপার। আপনি ভাবতে পারবেন না ও তলে তলে কি করে। শালি আমি আবার উল্টাপাল্টা কথা। এমন কিছুই না সারফারাজ, ওকে পছন্দ করে তাই ডিরেক্ট বিয়েতে চলে গেছে। আপনি জানেন উনি কোথায় দেখেছে ওকে, মানে পরিচয় কিভাবে? একদিন তোমাকে দেখতে গিয়েছিলাম, তখন সারফারাজও ছিল। তখন তোমার সাথে ওকে দেখেই সারফারাজের পছন্দ হয়ে গেছে। ব্যাস, শালা আমার জন্য মেয়ে পাইছে বলে কিনা। আমি যদি জানতাম তুই আমার বোনের পিছনে ঘুরোস, তবে কিন্তু তোকে পিটাইয়ে 12টা বাজাতাম। শালা বন্ধু মানেই হারামি। আজমান ভাইয়া হাসছে। পাশের জানালা দিয়ে রোদের আলো ঢুকছে, যা ওনার মুখে বাড়ি খেয়ে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করছে। ওনাকে খুব সুন্দর লাগছে, যেন রোদের আলোয় চিকচিক করা বালুকণা। ইস, আজমান ভাইয়া এবার নিজের হাসা বাদ দিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। আর একটু এগিয়ে আসতেই আমার প্রাণ উড়ে যায়। ভাইয়ের রোমান্টিক সিন দেখার চাইতে নিজে ক্রিয়েট করলে কেমন হয়? খুব ইজি, তুমি আর আমি মিলে আমরা। আমি দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছি আর উনি আমার 2 পাশে হাত দিয়ে রেখেছে।
আমি ভয়ে আরও 2 কদম পিছাতে গিয়ে বুঝতে পারছি জায়গা নেই। আছে এখানে, অনেক বেশি আছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। উনি এবার আরও 1 কদম এগিয়ে এসে দাঁড়িয়েছে। ভয়ে তো এবার আমার হাত পা কাঁপছে, কানগুলো দিয়ে আগুন বের হচ্ছে, গাল নাক জ্বলে যাচ্ছে টেনশনে। নিশ্চয়ই লাল হয়ে গেছে, আমার গলা শুকিয়ে আসছে। উনি এবার তার মুখ আমার মুখের একদম কাছে নিয়ে আসতেই আমি চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছি। ঘামগুলো হেজাবের কোনা বেয়ে গাল দিয়ে গড়িয়ে পড়ছে, হাত পা কাঁপাকাঁপি করছে। আচ্ছা, উনি কি সাংঘাতিক কিছু করবে? করতেও পারে, উনি তো আজমান ভাইয়া, তার দ্বারা সবই হয়। অনেক সময় হয়ে গেছে কিন্তু কিছুই হচ্ছে না। মানে আমি একটু উল্টোপাল্টা ভেবে বসেছি। আচ্ছা, উনি কি চলে গেছে? ওই, আমি তো ওনার নিঃশ্বাসের গতি মাপতে পারছি। আমি হঠাৎ ঠাস করে নিজের চোখ জোড়া খুলে তাকালাম। উনি আগের মতোই দাঁড়িয়ে আছে। তার সাদা আবরণে আবৃত চোখের মাঝের কালো মণি খুবই আকর্ষণীয় লাগছে। দেখে মনে হচ্ছে সাদা আকাশের কালো চাঁদ। ইস, কি মায়ার চোখ তার! তার চাহনি নেশা ধরানোর মতো। আমি তাকিয়ে আছি। এ চোখে হারাতে কোনো মেয়েরই বেশি সময় লাগার কথা না। আমি তাকিয়ে আছি তো আছি। এবার মনে হচ্ছে কোমরে কেউ হাত দিয়েছে। ভালো করে তাকানোর আগেই আজমান ভাইয়া খুব জোরে আমার কোমর জড়িয়ে আমাকে তার আরও একটু কাছে নিয়ে আসে। এবার আমি ভয়ে আবারও চোখ কুঁচকে নিয়েছি। হঠাৎ ছোট্ট একটা শব্দ কানে ভেসে আসে। সাথে সাথে আমার কপালে নরম কিছুর অনুভব হয়। আমি তাকাতেই বুঝতে পারি উনি আমার কপালে চুমু খেয়েছে। উনি কিছুটা সরে এসে হু হা করে হেসে ওঠে। চোখ বুঝে হাসছে সে। তুমি কি ভেবেছিলে বেবি? আমি লজ্জায় মাথা নিচে নামিয়ে ফেললাম। আসলে আগে উল্টাপাল্টা ভাবা উচিত হয়নি। আমি এমনি আগে মানুষকে না চিনি মন্তব্য করি, ডাফার একটা। এতটা ভয় দেখানোর মানে কি? এটা তো ট্রেলার ছিল। ওই ইফতি নাকি টিফতির সাথে আর যদি দাঁত কেলি হেসে হেসে কথা বলতে দেখি, তবে আর কি করতে পারি ভাবো জানেমান। ইস, বয়ে তো তুমি লাল হয়ে গেছো, একদম আগের তোয়ালে পিচ্ছির মতো। উনি আবারও হেসে উঠল। আশ্চর্য, এত হাসার কি আছে? উনি নিজেই ভয় দেখিয়ে যাই টাইপের অবস্থা করেছে। উনি হাসি থামিয়ে বলে ওঠে, আরও কি রোমান্টিক সিন দেখার আছে নাকি যাবে? আমি আজমান ভাইয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটাই বলা হয়েছে করতে, মানে দাঁড়িয়ে থাকতে। আজমান ভাইয়া সানগ্লাস হাতে নিতে নিতে এগিয়ে এসে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন, চলো। আপনি তো বলেছেন দাঁড়িয়ে থাকতে। ভুকা পিচ্ছি বউ আমার। এই কথায় কথায় বোকা পিচ্ছি বলবেন না। আমি কি পিচ্ছি নাকি? 18+, বুঝেন কত বড়? আমি সিটে বসতেই উনি পিছনের সিট থেকে একটা ঝুড়ি হাতে ধরিয়ে দিল। তারপর পাশের সিটে বসে বলে ওঠে, খোলো। আমি অতি আগ্রহ নিয়ে খুলতেই এক ঝুড়ি চুড়ি দেখতে পাচ্ছি, সব কাচের। ইস, কি সুন্দর! আপনার মনে আছে আমার কাচের চুড়ি প্রিয়? তোমার সাথে যুক্ত কিছু ভুলা অসম্ভব। এটা তোমার 17তম এন্ডিং অ্যানিভার্সারি গিফট। আরও একটা জিনিস আছে। বলি পকেট থেকে একটা বাক্স বের করে তার থেকে সবুজ পাথরের একটা আংটি হাতে নিয়ে বলে ওঠে, এইসব আমার নিজের টাকা দিয়ে কিনা। বাবাইয়ের অফিসে আমি কাজ করি আর্কিটেক্ট হিসেবে। যদিও আমি মাত্র 1 মাস কাজ করেছি, কিন্তু দুবাইয়ে বাবাইয়ের কিছু বিল্ডিংয়ের ডিজাইন করেছি যা তার অতিমাত্রায় পছন্দ হচ্ছে, তাই তো টাকাও বেশি দিয়েছে। আর তোমার জন্য তো এটা নিতে পেরেছি। সুন্দর না? অনেক অনেক সুন্দর, তবে চুড়িগুলো বেশি সুন্দর। আমি তো প্রতিদিন পরে পরে ঘুরবো, একদিন এক যাক। ইস, কত কত কিউট! উনি হাতে আংটি নিয়ে আশ্চর্যভাবে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমি ভয়ঙ্কর কিছু বলেছি। আমি একটু নিচু গলায় বলে উঠি, কিছু কি ভুল বলেছি? উনি হেসে ওঠে, আমার হাতটা টেনে নিয়ে সবুজ পাথরের আংটিটা পরিয়ে দিয়ে বলে ওঠে, না, কিন্তু তুমি কি জানো এটা কি পাথরের তৈরি? পৃথিবীর কিছু অতি দামি ডায়মন্ড হয়, যেমন কালো ডায়মন্ড, এমনই একটা পাথর পান না। যাই হোক, তোমাকেও তো বুঝতে হবে না। তুমি কিন্তু আংটিটা নিজের হাতেই পরে থাকবে। জানো, প্রথম বছর মানে বিবাহের প্রথম বছর আমি তোমাকে নিজের বেড কেনার টাকা দিয়ে পুতুল কিনে দিয়েছিলাম। তুমি তা কামড়ে কামড়ে চিড়ে ফেলেছিলে। ব্যাপারটা আমার প্রচণ্ড রাগ হয়েছিল। বাবাই তখন বুঝিয়েছে, যতদিন তুমি বড় না হবে তোমার গিফট আমি কিনে কিনে রাখতাম। যখন বড় হবো আমি সব একসাথে দিয়ে দিব। আমার কাছে কিন্তু এখনো 16টা গিফট আছে তোমার। আপনি তখন কিভাবে জানতেন ওয়েডিং অ্যানিভার্সারিতে গিফটও দিতে হয়? বাবাই থেকে শিখেছি, মাম্মামকে দিতে দেখেছি। আর সে বলেছে বউকে গিফট দিতে হয়। আমাদের নবীও দিত, এতে বউয়েরা খুশি হয়। আর বউদের খুশি রাখা আমাদের কাজ, মানে স্বামীদের কাজ। আল্লাহ, আপনি এই 9 বছর বয়সে এত কিছু জানতেন আর বুঝতেন! আমি তো শিহরিত আপনার কথা শুনে। আল্লাহ দড়ি দাও,
এই পৃথিবী বড়ই ভয়ঙ্কর। আমার মতো নাদুস নুদুস বাচ্চার জন্য একদম উপযুক্ত নয়। তুমি কি ভেবেছো আমিও নিজের পিচ্ছি বউয়ের মতো বোকা নাকি? উনি আবারও হাসিতে ফেটে পড়ে, আর আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরপাক খাচ্ছে। এই বলে যে কত কত সাংঘাতিক আল্লাহ মালুম। বাসায় এসে আর এক পাগলের পাল্লাই আমি। বুঝলাম না এই মেয়ে আমার বাসায় কখন বা কিভাবে এসে হাজির হয়েছে। আমি জুতা খুলে ভিতরে ঢুকে দেখি আম্মু মহারানীর মাথায় আইস প্যাক দিয়ে ঠান্ডা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আজিব মায়েরি, এই মেয়ের শেষ গতি কে কে জানে। আমি ধীর পায়ে দিলের পাশে সোফায় বসতেই দিল চেঁচিয়ে বলে ওঠে, দেখেছেন আন্টি, কেমন বেয়াদব মেয়ে এসেই পাশে বসে পড়েছে। আরে বলি হইলে একটা দুইটা কথা তো বলবি, তা না নিজের মন মতো। আমার যে এত এত খারাপ অবস্থা, সেদিকে তোর একটু চিন্তা আছে? এত চিন্তা করে কি করব? তুইও করিস না শালি, এই বিয়া ঠিক। এখন বিয়া শাদি করবি, তারপর বাচ্চা কাচ্চা, তারপর নাতি নাতনি, তারপর থাক থাক, আর তারপর করতে হবে না। তারপরেরগুলো আমি ভেবে নেব। এবার বল আমি পালাবো কেমনে? আমি রিমোট টিপ দিতে গিয়েই থেমে গেলাম। আমি দিলের দিকে ভূত দেখার মতো করে তাকিয়েছি। কি কয় মাইয়া, বিয়া থেকে পালাবি নাকি? এই বিয়া টিয়া থেকে পালানোর প্ল্যান আছে নাকি? অবশ্যই, নাইলে কি ওই লুচুর টাইপ পোলারে আমি বিয়ে করবো নাকি? নো, নেভার। আস্তাগফিরুল্লাহ, আমার ভাই লুচু। আর আমি, তুই এটা বলতে পারলি তোর জমজের কারখানা হবে দেখিস, মানে তোর জমজ পোলা পাইনের কারখানা হবে, বুঝলি? দিল হঠাৎ চিৎকার করে চুপ হয়ে গেছে। আমি একটু অবাক হয়ে যেই না টিভির দিকে তাকাতে যাবো, তার আগেই ভাইয়া মাথায় গাঁটটা মেরে বলে ওঠে, হায়াত অসভ্যতারও লিমিট আছে। এসব কি দিয়ে রেখেছিস টিভিতে? আম্মু পাশে বসে আছে, দেখছিস না? পাউল মাইয়া, রিমোট দিয়া যা, ভাগ। আমি এবার টিভির দিকে তাকিয়ে হতবাক। টিভিতে চুমাচুমির এক বিস্তর সিন চলছে, আর আমার অপর প্রান্তে আম্মু নাক ফোলাতে শুরু করছে। ভাইয়া তো রেগে মেগে ফায়, ঝাড়ি মেরে আমার হাত থেকে রিমোট নিয়ে আমার আর দিলের মাঝের ফাঁকা জায়গায় বসে পড়ে আর বলে ওঠে, দিনে দিনে বড় হস আর বুদ্ধিগুলো গায়েব করছো আবুল মাইয়া। যা, আমার জন্য লেবু শরবত নিয়ে আয়, ফ্রিজ থেকে ঠান্ডাটাও আনবি। এবার মুখের দিকে না তাকিয়ে যা।